প্রদর্শক ইসমানী মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এই আলোচনা আমরা আজকে করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে, এবং এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে রাজনৈতিক বিশ্লেষক, লেখক, কলামিস্ট, সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি রয়েছেন আমাদের সাথে। একই সাথে আমাদের সাথে যোগ দিবার কথা রয়েছে জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি হয়তো আশা করি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমরা রনি ভাই আসলে মূলত সমসাময়িক প্রেক্ষাপট বলতে একটা ব্রড আসপেক্টে আমরা কথা বলবার চেষ্টা করছি, এবং সেই কারণের জন্য প্রথমত আপনার কাছে আমার নিজের যে ব্যক্তিগত একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি তো সাংবাদিকতা করেছেন, আপনি লয়ের ছাত্র ছিলেন, রাজনীতি করেছেন, এখন কি করছেন? এখন আমি ওইগুলো সবই করছি, সাংবাদিকতাও করছি, লেখালেখি করছি। আমার তো ব্যবসা বাণিজ্য 91 থেকে আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালাই, নিজে ব্যবসা করছি, সেই ব্যবসাও চালু আছে। তারপরে এই টকশো করছি, রাজনীতি করছি, তারপর লেখালেখি করছি। নিজের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে অন অ্যাভারেজে মাসে 50 লাখ থেকে 1 কোটি লোক ভিউয়ার আছে আমার চ্যানেলে। মোর দেন প্রায় 8 লাখের মতো সেখানে সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেল। সেখানে প্রতিদিন 2টো ভিডিও নিজে বানাচ্ছি, নিজে সেগুলো আপলোড দিচ্ছি, সব কাজই নিজে করছি। ফলে সকাল 9টা থেকে রাত্রি 9টা, 10টা, 11টা পর্যন্ত একেবারে আমাকে ব্যস্ত সময় কাটাতে হয়। ব্যস্ত সময় কাটাতে, আর যদি টকশো থাকে এরকম কখনো কখনো রাত্রি 1টা, 1:30টা পর্যন্ত। ফলে আমার সময়গুলো চলে যায়, খুব ব্যস্ততার সঙ্গে চলে যায়, এবং কোনো অভিযোগ নাই। মানে সেক্ষেত্রে বুঝতে পারছি যে আপনার ইউটিউব চ্যানেলটা, আপনার যেহেতু বলছেন অনেক সাবস্ক্রাইবার, নিশ্চয়ই আপনার উপার্জনটা সেভাবে ইউটিউব চ্যানেল থেকে হয়ে থাকে, মনিটাইজ নিশ্চয়ই করা আছে ইউটিউব চ্যানেল করা আছে, এবং আমরা প্রায় সময় খুললেই কিন্তু আপনার অনেক বক্তব্য দেখতে পাই যে আপনি নানা রকম সমসাময়িক বিষয় করেন। আপনার এখন রাজনৈতিক পরিচয় কি? মানে রাজনৈতিক পরিচয় হলো, আমি তো ইলেকশন করেছিলাম। আমার তো রাজনৈতিকভাবে ওইরকমভাবে আমি কখনোই রাজনীতি কোনো কেউ কেটা ছিলাম না। ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ করেছি, এটা সত্য কথা। আমার পরিবার আওয়ামী লীগ করতেও সবসময়, এবং পার্লামেন্টে আমাদের পরিবারের যে রিপ্রেজেন্টেশনটা, এটা 1954 থেকে এখনও পর্যন্ত বলতে গেলে, মানে আমার যে জন্মভূমি ফরিদপুরের, আমাদের পরিবারের লোকজনই এই আসনটিতে ইলেকশন করে আসছে সবসময়। তো সেখান থেকে আমি 2018 সালে বিএনপিতে ইলেকশন করার জন্য নমিনেশন নিয়েছি। তো 18 পরের পর তো ইলেকশন হলো না। তো এখন আমি কি করি? এখন আমি আমার যে বেসিক ফান্ডামেন্টাল যে পরিচয়টা, সেটা হলো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। কিন্তু ফান্ডামেন্টাল যে বিএনপির একজন একেবারে টিপিক্যাল পলিটিশিয়ান হওয়ার মতো, আওয়ামী লীগ যেভাবে, আওয়ামী লীগের যেকে বলা হয় আওয়ামী লীগের জন্য যা আমি করেছি, এটাকে কেউ হয়তো বাড়াবাড়ি বলতে পারেন, অনেকে যেটাকে দালালি বলতে পারেন, বা অনেকে যা কিছু করতে পারেন, ঠিক ওই রকম ঠিক ফান্ডামেন্টালভাবে বিএনপি করার সুযোগ আমার হয়নি। এ কারণে এই দলে আমি একজন শুধু আসছি একজন প্রার্থী হিসাবে। কিন্তু একটা দলের মাঠে রাজনীতি করার জন্য, তারপরে ঘাটে রাজনীতি করার জন্য যে অ্যাডাপশন দরকার, ঠিক সেই অ্যাডাপশনের সুযোগটা আমার কখনো হয়নি, মানে বিএনপিতে হয়নি। ফলে এই বিএনপিতে যারা খুব স্টার প্রকৃতির যারা আছেন, আমি তাদেরকে চিনি, কিন্তু তাদের সঙ্গে আমার আসলে অত পরিচয় বা সম্পর্ক নেই। আমার সাথে যত পরিচয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের সঙ্গেই আমি তাদেরকে দীর্ঘদিন যাবত চিনি। তো এখন আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই রাজনৈতিকভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের লোকের সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। আবার পলিটিক্যালি আমি যদি অনাগত দিনে কখনো ইলেকশন করার সুযোগ আসে, তাহলে আমি বিএনপি থেকে ইলেকশন করব, যদি বিএনপি মনোনয়ন দেয়, তো বিএনপি থেকে দেয়। কিন্তু আমি যেহেতু বিএনপির কোনো পোর্টফোলিও হোল্ড করি না, পদপদবি হোল্ড করি না, আর মঞ্চে বিএনপির যে কোনো একটা সভামঞ্চে যদি যান, বা আওয়ামী লীগের সভামঞ্চে যান, আপনার যদি পদপদবি না থাকে, তাহলে জাস্ট এরকমভাবে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় সামনে। তাহলে এটা স্পষ্ট কিনা যে আপনার এখন রাজনৈতিক পরিচয় হচ্ছে জাতীয়তাবাদী দল, এটি বিএনপি বলা চলে? না, এখানে রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই বিএনপি। এর কারণ হলো, একটা রাজনৈতিক দলের বা আপনি রাজনীতি করেন, এটা সবচেয়ে বড় স্বীকৃতি হলো জাতীয় সংসদে সেই দলের মনোনয়ন পাওয়া। এর চেয়ে বড় আর স্বীকৃতি হয় না। তো এখন যেহেতু আমি বিএনপির মতো একটা গুরুত্বপূর্ণ দলের একটি সংসদীয় আসন থেকে মনোনয়ন পেয়েছি, তাহলে বিএনপি আমাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে, মর্যাদা দেখিয়েছে। তো যার জন্য বিএনপির সঙ্গে আমার যে সম্পর্কটা, রাজনৈতিক সম্পর্কটা, এটি যাকে বলে প্রমাণিত, সার্টিফাইড,
এখানে আমার অস্বীকার করার কিছু উপায় নাই। যেটা বলছিলেন যে আপনি আওয়ামী লীগের জন্য অনেক দালালি করেছিলেন, উল্লেখযোগ্য দালালিগুলি কি কি ছিল? না, এখানে দালালি যে কথাটা সেটা আসলে এটা আসলে একটা স্যাটায়ার জাতীয়। মূল ব্যাপার হলো যে যখন আমাদের দেশে রাজনীতি যেটা হয়, আপনি যে দল করেন সেই দলের বাইরে চিন্তা চেতনা কাজ করে না। যারা জামাত শিবির করে তারা মনে করে যে জামাতের আমির আল্লাহর ওলি, যারা বিএনপি করে তারা মনে করে তারেক রহমান সাহেবের মতো বিশ্ব নেতা এই পৃথিবীতে আর নেই, যারা আওয়ামী লীগ করে তারা মনে করেন শেখ হাসিনার স্বয়ং তার সঙ্গে আরশে আজিমের যোগাযোগ রয়েছে, তিনি তসবিহ তাহলিল করেন, তাহাজ্জুদ পড়েন, তার অনেক অলৌকিক গুণাবলী আছে এবং আওয়ামী লীগের মতো ভালো দল এই পৃথিবীতে অতীতকালেও ছিল না, অনাগত দিলে হবে না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল। রাজনীতিতে যখন আপনি খুব কনজারভেটিভ হয়ে যান, খুব মানে যাকে বলা হয় একেবারে বোনাফাইড ওয়ার্কার হয়ে যান, এইভাবেই চিন্তা। আর বাইরের থেকে যারা ধরেন, যেমন আমি এখন যে বিপদে পড়েছি, যে বিপদে হলো যে আমি যেহেতু আওয়ামী লীগের ঘরানার দেখে এসে আমি যখন বিএনপিতে আসছি, বিএনপি আসার পর আমার চিন্তা চেতনা নিউ ডাইমেনশন, অর্থাৎ আমি এখন কম্পারেটিভ তুলনা করতে পারছি। ফলে এখন আমার চিন্তা চেতনা, অর্থাৎ একজন সাধারণ মানুষ যে গ্রাম্য ডাক্তার, তাকে ধরে নিয়ে যদি আপনি এমবিবিএস ডাক্তার বানিয়ে ফেলেন, তখন এমবিবিএস ডাক্তার হওয়ার পর তার যখন অনেক অবস্থা হয়, তদ্রূপ আমার যে আওয়ামী লীগের যে জগৎটা ছিল। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন না, আপনি আওয়ামী লীগের জন্য স্যাটায়ার করে যদি বলেছেন, সেগুলি কি উল্লেখযোগ্য ছিল যেটি আপনাকে এখন কোনো কারণে কষ্ট দেয় কিনা বা কোনো কারণে মনে হয় কিনা আপনি সেই কাজগুলি করা ঠিক হয়নি? কোনো কষ্ট না, আমার কখনোই সেটা মনে হয় না। আমার যেমন ধরেন আওয়ামী লীগের এই যে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি, এটা আমি তো ফার্স্ট ম্যান যার মাথায় প্রথম এই বুদ্ধিটা এলো যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা প্রতিপালিত হচ্ছে, কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা পালন করা উচিত। তো এটা 2004 সনের দিকে, ফার্স্ট ইন 2004 সনে আমি সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে এই পোস্টার লিফলেট ছাড়লাম। এটা আপনার ব্রেন চাইল্ড ছিল? আমার ব্রেন চাইল্ড, এবং ওটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানেন? এটা আমি আমার কাজ করেছি, তিনি জানেন কিনা আমার এটা তো আপনি জানিয়েছেন কিনা আমার দরকারও নাই। তো এটা আমি এটা আমি করেছি। আবার আপনি যদি ধরেন যে পদ্মা সেতুটা, এখানে মাননীয় সংসদ সদস্য সাবেক আমারই মতো আছেন, তা আমি একটা সংসদীয় কমিটির একজন সাধারণ সদস্য যোগাযোগ মন্ত্রণালয়ে, কিন্তু আমি 2009 সনেই বলে দিলাম যে আমার সিক্স সেন্স বলছে পূবের চাঁদ যদি পশ্চিমে উঠে তাহলে বিশ্বব্যাংক এই পদ্মা সেতু প্রকল্পে টাকা দেবে না। প্রধানমন্ত্রীকে যদি এই সেতু করতে হয় তাহলে নিজের টাকায় করতে হবে। হইচই পড়ে গেল সারা দেশে, হইচই পড়ে গেল। এবং এরপর থেকে এই পদ্মা সেতু নিজের টাকায় কিভাবে করতে হবে সেটার প্ল্যান করা, সমস্ত কাজগুলো করা, এই টোটাল কাজটা একজন এমপি হিসেবে আমি অধম বান্দা করেছি। এখন অনেক বড় কথা বলেন, কিন্তু দ্যাট ওয়াজ ইনিশিয়েটেড বাই মি ইন 2009, এবং এটা মিডিয়াতে সব জায়গাতে বলেছি। এরকম অনেক কাজ, শুধু একটা দুইটা না। আপনি জানেন যে আমি যখন এমপি ছিলাম, এশিয়ার সবচেয়ে বড় যে বীজ ভাণ্ডারটা আমার নির্বাচনী এলাকায় হয়েছে। এটা আমার ব্রেন চাইল্ড। আমার কাছে হঠাৎ মনে হলো যে আমাদের যে খাদ্য সংকট, আমাদের দেশে খাদ্য সংকট অনাগত দিনে ম্যালথাসের সূত্র অনুযায়ী জমির যে উৎপাদন ক্ষমতা কমতে থাকবে। তো একসময় দক্ষিণবঙ্গ ছিল শস্য ভাণ্ডার, তো এখন সেই শস্য ভাণ্ডারটা এখন উত্তরবঙ্গে চলে গেছে। তো উত্তরবঙ্গে তো থাকবে না। আজ থেকে 20 বছর পরে এখন যেখানে 80 মন হচ্ছে পার একরে, এটা আজ থেকে 20 বছর পরে 50 মনে চলে আসবে। তখন আমার তো চাহিদা বেড়ে যাবে। মানে হোয়াট ইজ দ্য প্ল্যান? আমরা নিশ্চয়ই আলোচনা, আপনার অনেক বিশ্লেষণ রয়েছে। তাহলে মানে কি দুঃখবোধ থেকে আপনি এত কিছু পদ্মা সেতুর সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন? আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম যে ব্রেন চাইল্ড আপনি ছিলেন, কি দুঃখবোধ থেকে আপনি সেই দলটি ছাড়লেন? দুঃখবোধের জন্য কেন আপনি সেই দলের সঙ্গে থাকলেন না বা থাকতে পারলেন না? আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপি একটা বড় দল, জাতীয় পার্টি একসময় একটা বড় দল ছিল, এখন ভাগ হয়ে গেছে। এই দলগুলোর মধ্যে না অনেক গ্রুপ উপগ্রুপ আছে। এখানে সব জিনিস তারেক রহমান সাহেবের ইচ্ছা মতো হয় না, সব জিনিস প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো হয় না। আমি যতদিন আওয়ামী লীগে ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, এবং আমার বিশ্বাস এখনও তিনি আমাকে অনুভব করেন, স্নেহ করেন, এতে কোনো সন্দেহ নেই। তো কিন্তু ওখানে থাকার জন্য যে রুমগুলো রয়েছে, যেমন আমি তো মূলত সদরপুর চরভদ্রসন এই আসনে আমার মনোনয়ন পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার শ্বশুরের দেশে, এবং আমি নির্বাচন করেছি আমার মামার শ্বশুরের সঙ্গে, বিএনপির যিনি প্রার্থী ছিলেন। আর ওখানে আওয়ামী লীগের যিনি সংসদ সদস্য ছিলেন জনাব ক্ষমা জাহাঙ্গীর, তিনি এরকম একটা পরিবেশ ওখানে সৃষ্টি করে রেখেছিলেন
ওখানে মনে হতো যে ওখানে তিনিই বঙ্গবন্ধু, তিনিই শেখ হাসিনা, আচ্ছা এরকম একটা অবস্থা। ফলে আমি ওখানে গিয়েছি, মনোনয়ন নিয়ে জয়লাভ করেছি, কিন্তু নেতাকর্মীদের ভিতরে আমার মানে যে অনুপ্রবেশটা এটা সহজ ছিল না। ফলে ওই যখনই গলাচিপা বা দশমিনা উপজেলা জেলা আওয়ামী লীগের সাথে আমার যে সম্পর্কটা, ওই সম্পর্কটাতে আমি মানে পুলক অনুভব করিনি। আচ্ছা, এমপি হয়েছেন ঠিকই, কিন্তু আপনি সেখানে ইনভলভমেন্ট আপনার সেভাবে আপনি করতে পারেননি। ইনভলভমেন্টটা করেছি ক্ষমতা শব্দে, কিন্তু আমার আনন্দটা হয়নি। একটু ক্ষমতা দেখানো, এখন যেমন শেখ হাসিনা ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু সবাই বলতেছে দামি সরকার, দিস ইজ দ্য প্রবলেম। এখন জাতীয় পার্টি বিরোধী দল, সবাই বলতেছে যে গৃহপালিত বিরোধী দল। মানে এর অর্থ কি যে সে আপনি সুন্দর একটা জিনিস আছে কিন্তু আপনি অনুভব করতে পারছেন না। তাই ওই যে মেম্বার অফ পার্লামেন্ট, থানা, পুলিশ, প্রশাসন, আমার সব ক্ষমতা ছিল, কিন্তু দলীয় নেতাকর্মীর সঙ্গে যখন একটা হৃদ্যতা থাকে, বন্ধন থাকে, তখন সেখানে যে ধরনের একটা ভালোবাসা থাকে, একটা পুলক থাকে, আনন্দ থাকে, ওই আনন্দটা থেকে আমি বঞ্চিত ছিলাম। সেক্ষেত্রে আপনার ব্যর্থতা ছিল কেন? আপনি কেন ইনভলভ হতে পারেননি? আপনি না, এটা এত অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো কেউ কাউকে ছাড় দিতে চায় না। ক্ষমতা এমন একটা জিনিস, যেহেতু যাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং যার 40 বছরের সাজানো সংসার, আমি যদি আমার গায়ের চেয়ে আমরা বিসিএ নেতাকর্মীদেরকে দিয়ে দিতাম, তবুও কিন্তু তারা আমাকে ছাড় দিত না। নাও সে ভদ্রলোক মারা গেছেন, এরপর অনেক পানি গড়িয়েছে, এখন তারা আওয়ামী লীগের যারা লোকজন তারা অনুভব করে না, রনি সাহেব তো ভালোই ছিলেন, তিনি যদি আসতেন বা থাকতেন তা আমাদের অনেক ভালো হতো, কিন্তু আমি তো এখন চলে আসছি সেখান থেকে। দিস দ্য রিয়ালিটি। জি, বেশটা সময় হয়তো পাটারি আসছে। আমি একটু আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সুদূর সিলেট থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি আপনাকে শেষ প্রশ্ন করে বেশটা স্বামী হায়দার পাটারির কাছে, আপনার কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? আপনি যেটা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুভব করেন, আপনাকে নিশ্চয়ই স্নেহ করবার কথা, তো সেক্ষেত্রে আপনার কি আবার কোনো কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে কোনো আহ্বান পেলে আপনি কি আবার আওয়ামী লীগে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এখন বিএনপি যে বিপদের মধ্যে আছে, অনাগত দিনে যদি আওয়ামী লীগ বিপদে পড়ে এবং আওয়ামী লীগের কোনো লোক যদি খুঁজে না পাওয়া যায়, তখন তো একটা ক্লিয়ার ফেজ লাগবে। যাদের সাহস আছে, যাদের রেপুটেশন আছে, আওয়ামী লীগের অফিস খোলার মতো ওইরকম একটা আছে, এবং তখন যদি আওয়ামী লীগ মনে করে যে না এই লোকটাকে দরকার, আমি যদি তখন বিএনপি ক্ষমতায়ও থাকি এবং আমি যদি মন্ত্রীও থাকি, তবু আমি আওয়ামী লীগে যাব তখন, বাট নট নাও। বাট আপনার আওয়ামী লীগে যাওয়ার সম্ভাবনা আছে? আছে তখন, মানে আওয়ামী লীগ যদি বিপদে পড়ে, আজ বিএনপি যে বিপদের মধ্যে আছে, আপনি কথাটা বুঝতে পেরেছেন তো জিনিসটা? জি, আওয়ামী লীগ বিপদে পড়ার কোনো সংখ্যা দেখছি না। বিপদে না পড়বে, আওয়ামী লীগের বিপদে চালাচ্ছে ভালো সরকার চলছে, না, আওয়ামী লীগের বিপদে না পড়ার কোনো কারণই নেই। প্রথমত হলো যে বিপদে পড়ার সমস্ত কারণগুলো আওয়ামী লীগের রয়েছে, এটা টু দি পয়েন্ট, এটা আওয়ামী লীগের যারা লোকজন তারাও জানে। মূল ব্যাপার হলো রাজনীতির একটা ব্যাকরণ আছে। এখন প্রতিটি ব্যাকরণ আপনি নিজের মতো করে তৈরি করে নিয়েছেন। এখন টয়োটায় আপনি গাড়ি চালান, মার্সিডিজ গাড়ি চালান, বিএমডাব্লিউ গাড়ি চালান, প্রত্যেকটা গাড়ির একটা ম্যানুয়াল আছে। আপনি এখন টয়োটার ইঞ্জিন যদি বিএমডাব্লিউতে লাগিয়ে দেন, ওটা চলবে না। তো এখন এই যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতির জন্য অনেকগুলো ম্যানুয়াল আছে। ফার্স্ট থিং হলো যে আপনি সংসদীয় পদ্ধতির একটা শাসন ব্যবস্থা চালাচ্ছেন, এখানে একটা ম্যানুয়াল আছে। এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা ম্যানুয়াল আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ম্যানুয়াল আছে, এবং সর্বোপরি একটা ইউনিভার্সাল ম্যানুয়াল আছে। আওয়ামী লীগ একটা অনুসরণ করেনি, সে যা কিছু করছে পুরোটাই তার যেভাবে মনে হয়েছে, যেভাবে সুবিধাজনক মনে হয়েছে এবং যেভাবে সে ভালো মনে করেছে। সে কখনোই পৃথিবীর কোনো ব্যাকরণ, রাজনীতির, অর্থনীতির কোনো কিছু সে মান্য করেনি, মান্য করার প্রয়োজন মনে করেনি। এবং আলটিমেটলি গাড়িটা চলছে খুব সুন্দরভাবে, স্পিডে চলছে, কিন্তু গাড়িতে ব্রেক নেই। ড্রাইভারও যেখানে বসে আছে সেও ঢুলু ঢুলু করছে বা ড্রাইভিং জানে না। তো এই অবস্থাতে গাড়ি আমরা দেখছি খুব সুন্দরভাবে গাড়ি চলছে। একটা বিষয় একটু পরিষ্কার হওয়া গেল, সেটি হচ্ছে যদি মানে কখনো পরিস্থিতি ঘটে আপনি আওয়ামী লীগে ফিরে যেতে পারেন। হ্যাঁ, আমাকে যদি মানে মূল ব্যাপার শুনেন, আমি আমার ক্ষুদ্র জীবনে আমি কখনোই কারো করুণার পাত্র ছিলাম না, যে আমাকে খুব একজনের দয়া দেখালো, করুণা দেখালো, তারপর সে এই তোকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি, এবং বিভিন্ন সময় দেখবেন যে কথাবার্তা বলে আইনে তোকে আজকে এই বড় বানাইছে তুই, এরকম। আমার জীবনে কখনোই আল্লাহ করুণার পাত্র না হলে আপনি নমিনেশন পাওয়াটাও তো একটা বড় বিষয়। এটা যোগ্যতার বলে পেয়েছিলাম গো ভাই। আমি যে সময়টাতে নির্বাচন করেছি, না থাকাতেই কি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি নাকি? না, নমিনেশন পাইনি তো। নমিনেশন তো আমি চাই নাই, আমি আওয়ামী লীগে 2014 সালে আমি নমিনেশন চাই নাই, পেপারে কিনি নাই নমিনেশন। আচ্ছা, আই এম দ্য অনলি ম্যান সিটিং এমপি। পাবেন না সেই চিন্তা থেকে কিনে নেয় নাকি? না, হোয়াট এভার মেবি, আমি সিটিং এমপি। সিটিং এমপি হিসাবে ওই দলের একটা মনোনয়ন চাওয়া এবং মনোনয়ন পত্র কেনা হলো আমার অধিকার।
তো সেটা তো প্রিলিমিনারি, আমার সেই অধিকারটা আমি পাবো না বা দেবে না, ওটা তো সেই সেকেন্ডারি। সংখ্যাটাকে আপনি কিনেন না নাকি? না, নট অ্যাট লেট। দেখ, আমাকে 2014 সনে আওয়ামী লীগ যে ভাবে নির্বাচনে যাচ্ছিল, একতরফা নির্বাচন ভাবে যাচ্ছিল, বিনা ভোটে নির্বাচনে যাচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে যাচ্ছিল, আমার কাছে মনে হলো যে সারা বাংলাদেশের মধ্যে আমি যে একজন লোক যদি থাকি আমি এটা প্রতিবাদ করবো। আমি মনোনয়ন কিনলাম না, আমি কিনি নাই, এবং আমি সেটা তখনকার পত্রপত্রিকা, মিডিয়া, লেখনীতে এই জিনিসটা আমি প্রকাশ্যে আমি কেন কিনি নাই, কেন জানি এটা 2000। এটি হয়তো আপনার ভাবনা, কিন্তু এমনও তো হতে পারে যে আপনি মনোনয়ন পাবেন না, সেই সংখ্যা থেকে কিনে নেন। এটা হাইপোথেটিক্যাল। ফার্স্ট থিং হলো যে প্রথম সম্ভাবনাটা কি, আমি সিটিং এমপি, আমি মনোনয়নপত্র কিনবো। এখন আমাকে মনোনয়নপত্র দেবে না বা দেবে না, এটা বাংলাদেশের বর্তমান যারা বড় বড় রাজনৈতিক দলগুলো করে, আপনি দেখেন মোর্শেদ খানের মতো লোক মনোনয়ন পাননি, বা আওয়ামী লীগের অনেক বড় আব্দুল সোবহান গোলাপ সাহেবের মতো লোক মনোনয়ন পাননি, কথায় কথা। এখন এটা রাজনীতিতে এই অনিশ্চয়তা সবসময় থাকে। সৈয়দ আবুল হোসেন সাহেব, প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠজন, সৈয়দ আবুল হোসেন সাহেব, তিনি মনোনয়ন পাননি একটা সময়টাতে, যার জন্য আমি মনোনয়ন পাবো না না পাবো সেটা বড় ব্যাপার নয়। মূল ব্যাপার হলো আমার যে জায়গাটা ছিল টু বাই নমিনেশন পেপার অ্যান্ড সাবমিট, আমি তো সেটাই করিনি। ঠিক আছে, তাহলে এইটুকু আলোচনা আমরা ধরে রেখে আপনাকে আমরা বেশের সামনে রেখেছি, সেটি হচ্ছে আপনি আওয়ামী লীগে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে, এটুকু ধরে আমরা আলোচনা। এই জায়গাতে বললাম আমি কথাটা আবার, মানে এখানে আবার ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আমি আবার বলছি, অনাগত দিনে আওয়ামী লীগের, এটা তৃতীয় মাত্রাতে আমি অনেক আগে বলছিলাম, অনাগত দিনে আওয়ামী লীগের এমন একটা বিপদ আসবে, বিপত্তি আসবে, যে বিপদে আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়ানোর মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আমি এটা দেখেছি। প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলার মতো কোনো লোক ছিল না। বাসা থেকে লতিফ সিদ্দিকী সাহেবকে টেলিফোন করে এনে সুধা সদনে 111-এর সময় দাঁড় করিয়ে লতিফ সিদ্দিক প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতে হয়েছে। অনেক বড় বড় লোক কথা বলে। 111-এর সময় আই ওয়াজ ডাইরেক্টলি ইনভলভ উইথ দিস পার্টি পলিটিক্স অ্যান্ড ডেডলি উইথ মাই ফাইন্যান্স, উইথ মাই অ্যাবিলিটি অ্যান্ড এভরিথিং। তখন সেনাবাহিনীর সামনে দাঁড়ানো, তারপরে ওরকম হোয়াইট মানি, ওরকম সাহস খুব কম লোক আওয়ামী লীগের মধ্যে ছিল। বাট আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ ওয়ার্কার অ্যাট দ্যাট টাইম। তো আমি দেখেছি, তো তখন অনেক বড় বড় মানুষকে আমি কাঁদতে দেখেছি, ভয়ে, পুলিশের ভয়ে, সেনাবাহিনীর ভয়ে, সে ডিলার্সে জনতনে সে কাঁদে, মরতে চায়। হ্যাঁ, জীবন আর আওয়ামী লীগ করবে না, জীবন আর পার্টি করবে না। এখন তারা সবাই বড় বড় কথা বলছে। তো এই দিন যে অনাগত দিনে আসবে না এটা বলা যায় না, এবং অনাগত দিনে যারা আসে, আপনি মনে কিছু করেন না, একটু আমরা দুজনেই, আমাদের একটু ভুড়ি ছুড়ি আছে, স্বামী আমাদের পার্টি কম, যাদের শরীরে মেদ ভুড়ি হয় এরা দৌড়াতে পারে না, এদের ভয়ও বেশি থাকে, অস্থিরতা বেশি থাকে, আতঙ্কগ্রস্ত থাকে। তো অনাগত দিনে আওয়ামী লীগের যে সমস্ত লোকের দেখবেন খুব ভুড়ি ছুড়ি হয়ে গেছে, গাল থল 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 করছে মাংস, অনাগত দিনে যখন দেখবেন যে কোনো রকম মুসিবত আসছে, এরা দৌড় দেওয়ার সুযোগ পাবে না, বিছানায় চিৎপটাং হয়ে পড়বে। তখন আওয়ামী লীগের অফিস খুলতে হবে না। তো আওয়ামী লীগ অফিস খোলার জন্য অল থ্রো অনেস্টি আছে, এডুকেশন আছে, পার্টি পলিটিক্সের সাথে ইনভলভ আছে, সাহস আছে, আওয়ামী লীগের রাজনীতি বুঝে, এরকম লোক তাদেরকে বাইরে থেকে ভাড়া করে আনতে হবে। বিএনপিতে অনেকে রাগ করে চলে গেছে, হয়তো হাবিবুর রহমান হাবিবকে আনতে হবে, ফজলুর রহমানকে আনতে হবে, গোলাম মোল্লা রনিকে আনতে হবে হিসেবে যেতে চাচ্ছেন পরে? না, বলছি তাদেরকে আনতে হবে, ইনভাইট করে। আর যে ভাড়াটিয়া, মানে কথা বলতে গেলে টু দি পয়েন্ট না, মানে বলছি যে ইনভাইট করে তাদেরকে আনতে হবে, যে এখন আমরা এতকাল আমাদের মধুমেহ যারা খেয়েছে তারা আওয়ামী লীগের অফিস খুলতে পারছে না। এই তো 60-এর দশকে আমিনা রহমানকে তো এইভাবেই করা হয়েছে। আবার যখন 75-15 আগস্টের পরে মিজান সাহেব তো চলে গেছিলেন, তাকে আবার আনতে হয়েছে। এই জন্য এই উত্থান পতন হয়। এখন ওইরকম যদি এরকম একটা অবস্থা হয় যে এত বড় একটা বিশাল দল, এখন সেই দলের জন্য যদি বিএনপি ক্ষমতা থাকে, আমার মতো গোলাম মোল্লা রনি, হাজার হাজার গোলাম মোল্লা রনি বিএনপির অফিসে ঘুরবে, আমার মতো 2-4 দশজন চলে গেলে বিএনপির এখন কিচ্ছু আসে যায় না। এখন আওয়ামী লীগে আমি গেছি, আওয়ামী লীগের কিচ্ছু আসে যায় না। বিশাল সমুদ্রের মধ্যে কোথাকার কোন গোলাম মোল্লা রনি, সে গেছে না গেছে, এটা নিয়ে কার খোঁজ খবর নেওয়ারও সময় নাই, বলারও সময় নেই, দরকারও নাই। সময় কথা বলবে, অনাগত দিনে যদি ওইরকম একটি অবস্থা হয়, যখন মনে করে যে না আসলে এই লোকটা আমাদের দরকার, এই লোকটা আমাদের প্রয়োজন, আর আমি যদি মনে করি যে এখন আমি যদি যাই, আই কুড ডু সামথিং, আমি কিছুটা করতে পারবো, হ্যাঁ, এরকম একটা সুযোগ থাকে। কিন্তু যদি পরিস্থিতি আবার দেখা গেল আওয়ামী লীগের পরিবর্তে এরকম একটা কর্তৃত্ববাদী সরকার আসতো, আওয়ামী লীগ যদি পায়ে গুলি করে, ওইটাকে ডাইরেক্ট মাথার উপর গুলি করে দেয়, তখন তো আর যাওয়া যাবে না। মূল ব্যাপার আগে তো নিজের অস্তিত্ব বাঁচাতে হবে। আই এম নট এ জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, আমি একজন সাধারণ মানুষ আর কি। তো ভবিষ্যতে ওই জিনিসটা বললাম যে যদি কখনো ওই ধরনের পরিস্থিতিতে ওয়ার্কেবল হয়, প্রয়োজন হয়, হ্যাঁ, নিজে বসলে ভাবে না, যদি ওরকম একটা পরিস্থিতি রাজনীতি করার সুযোগ আছে, সবকিছু আসে, তখন কোনো মন্ত্রিত্ব মধুমেহ চাইতে
রাজনীতি করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই মিস্টার শামীম পাটোয়ারি, কিছুক্ষণ পরে আপনি এসেছেন, আমরা আসলে বেশ কিছুটা জানবার চেষ্টা করছিলাম জনাব গোলাম মাওলা রনির কাছ থেকে বর্তমান রাজনৈতিক অবস্থা। তিনি দামি সরকারের কথা একটু ছোট্ট করে বলবার চেষ্টা করলেন, জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে একটা ছোট্ট করে বলবার চেষ্টা করলেন, নানা ভাঙ্গনের কথা চেষ্টা করলেন। আপনি নির্বাচনের পরবর্তী সময়ে আপনি খুব ছোট্টখাট্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন, খুব সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি, যেহেতু আপনি আমাদের কাছে মনে হচ্ছে, যেহেতু আমার বিশ্লেষণে মনে হচ্ছে হয়তো আপনি সরকারকেও সাথে রাখতে চান, নিজের রাজনৈতিক দলকেও সাথে রাখতে চান, আবার নিজের ক্ষোভের কথা আপনি বলতে চেয়েছিলেন যে আপনার নির্বাচন নিয়ে, নির্বাচনী এলাকা নানা কার্যক্রম নিয়ে, নির্বাচনের ফেয়ারনেস নিয়েও কিন্তু কিছুটা আপনি প্রশ্ন তুলেছেন। কিন্তু এই আবছা বক্তব্য আপনার কেন ছিল? আপনি সুস্পষ্টভাবে কেন বলেননি যে নির্বাচন কেমন হয়েছে, নির্বাচনে কেমন হওয়া উচিত ছিল? আপনার বক্তব্যটা কিন্তু কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। সব দিক মিলিয়ে আপনি মনে হচ্ছিল যে কোন দিকের কী অবস্থা সেটি আপনি পূর্ণাঙ্গভাবে বোঝাতে চেষ্টা করেছেন কিনা জানি না। আপনার বিশ্লেষণ কি? আপনি প্রথম আলোতে প্রকাশিত মন্তব্যটির কথা বলছেন, ওটাতে স্পষ্ট ছিল, ওটাতে স্পষ্ট আমি যা দেখেছি তা বলেছি। কি দেখেছিলেন? আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন সেন্টারে গিয়েছি, সেখানে কোনো লেক দেখতে পাইনি, কিন্তু পরে দেখেছি ব্রডকাস্টিং বেশি। আমি সন্দেহ করেছি যে প্রশাসনের সহযোগিতায় হয়তো আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। একই রকম কথা হাসানুল হক ইনু বলেছে, সেম, প্রশাসনের সহযোগিতা ওনাকে হারানো হয়েছে। গত 15-20 বছরে এদেশের রাজনীতির ডায়নামিক্সটা খুব অদ্ভুত হয়ে গেছে। গোলাম মোল্লা রনি ভাই খুব সুন্দর বিশ্লেষণ করছেন, উনি আমাদের পুরোদা রাজনীতিবিদ, ওনার কাছ থেকে আমরা টক শো করা শিখেছি, দেখেছি। প্রথম যখন টক শো করতাম, রনি ভাইয়ের টক শো শুনতাম, শুনে ওখান থেকে আমরা মন্তব্য করতাম। বিএনপির ব্যর্থতা হচ্ছে, বিএনপি গত 15-16 বছরে কোনো বিষয়ে আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি, একটি বিষয়ও না। বিএনপির সফলতা হচ্ছে 15-16 বছরে। আপনার বিষয়ে কথা বলছিলাম। জি, আমি সব সার্বিকটাই বলছি, এর সাথে জাতীয় পার্টি আসবে। এবং বিএনপির সফলতা হচ্ছে আওয়ামী লীগের এত কিছুর পরেও বিএনপিতে কোনো চির ধরেনি, ভাঙন ধরে। তার ভোটটা ইনট্যাক্ট আছে, তার জোটটা ইনট্যাক্ট আছে, তার নেতাকর্মী কেউ বিএনপি ছেড়ে যায়নি। এবং আমরা জানি এ বিষয়ে অনেক প্রেশার, অনেক প্রলোভন, অনেক কিছু ছিল। আওয়ামী লীগের যেটা ঘটেছে, আওয়ামী লীগের তার যে বিশাল একটা বলয় আছে মুক্তিযুদ্ধের সপক্ষে, বা জাতীয় পার্টিকে সাথে নিয়ে প্রগতিশীল ইসলামিক দল, ইসলামিক ঐক্যজোট একসময় আওয়ামী লীগের সাথে মোটামুটি বন্ধুভাবাপন্ন ছিল, হেফাজতের সাথে সমন্বয়ের সম্পর্ক ছিল। মাইজ ভান্ডারি তো আওয়ামী লীগের জোটেই এমপি হয়েছে নৌকায়, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এর প্রত্যেকটি দল এই লাস্ট ভোটে মনক্ষুণ্ণ হয়েছে, ইনক্লুডিং জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে তো 26টি আসন ছেড়ে দেওয়া হয়েছিল। 26টি আসনে নৌকা ছিল না। নৌকা না থাকার অর্থ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম সেখানে নৌকার যারা ছিলেন তারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, ভোট দেবেন, আমরা নৌকার ভোট ব্যাংকটা পাবো, এটাই তো মানে বলে। তারা বিনা ভোটে, মানে না, বিনা ভোটে না, বাট অন্য প্রার্থী তো ছিল, প্রার্থী তো শুধু যে নৌকা তা না, আরও অনেকে ছিল। এবং আমি জানি এটা শুনতে একটু খারাপ শোনায়, কিন্তু যেহেতু বিএনপি ভোটে আসতেছে না, সেখানে ভোটে যাওয়া ঝুঁকিপূর্ণ। বিএনপির সাথে তো আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কিন্তু বিএনপি জামাত আমাদেরকে গালি দিচ্ছে কেন? কারণ আমরা ভোটে যাচ্ছি। এই যে বিএনপি জামাতের গালি খেয়ে আমরা ভোটে গেলাম, এইটার একটা কনসোলেশন আমাদের দরকার ছিল, যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আসন জিতবো, যাতে আমরা সাইজেবল অপোজিশন হই। সেজন্যই আমাদের পার্টির সিনিয়ররা 26টি আসনে আলোচনা করে নৌকাকে অফ করতে পেরেছিলেন। কিন্তু ইলেকশনের দিনে দেখা গেল ওই 26টি আসনের মধ্যে 15টিতেই আওয়ামী লীগের স্বতন্ত্র জিতে গেল। স্বতন্ত্র না, ওটা তো আওয়ামী লীগের স্বতন্ত্র। আওয়ামী লীগের উপজেলা সভাপতির মেয়ে আমার ওখানে হয়েছেন, অন্য সব জায়গায় আওয়ামী লীগ। গাইবান্ধা সদরে আমাদের রশিদ সরকার 60,000 ভোট পেয়েছেন, পেয়ে 3,000 ভোটে হেরে গেছেন আওয়ামী লীগের একজন নেতার কাছে, তিনিও বর্ষিয়ান ফ্যামিলির। সব জায়গাতে তো আওয়ামী লীগের কাছেই জাতীয় পার্টি হেরেছে। এখানে জাতীয় পার্টির লসটা হয়েছে, জাতীয় পার্টি তো আর জাতীয় পার্টির স্বতন্ত্রের কাছে হারেনি, জাতীয় পার্টি হারলো আওয়ামী লীগের স্বতন্ত্রের কাছে। অর্থাৎ ওই আসনটা জাতীয় পার্টির প্রভাব বলয় থেকে সরে গেল। ভোটে নির্বাচন করিতে হেরেছে। হ্যাঁ, অবশ্যই তাই, নির্বাচন করেই হেরেছে। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হলে একজন স্বতন্ত্র প্রার্থী, যাকে কেউ দেখেনি, যাকে পার্টি ব্যাকিং দিচ্ছে না, তিনি হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে গেলেন, তিনি 60-70 হাজার 1 লাখ ভোট পেয়ে গেলেন। তাহলে পার্টি যদি ব্যাকিং না দেয়, যদি তার প্রশাসনের ব্যাকিং না থাকে, তাহলে তুমি জনপ্রিয় না হলে জিতে কিভাবে? হ্যাঁ, মানে এটা তো বাংলাদেশে কখনো হয়নি। বাংলাদেশে কি এর আগে 70টি আসনে বা 69টি আসনে স্বতন্ত্র জিতেছে? কোনোদিনও তো না। নিশ্চয়ই সেখানে কিছু একটা আছে, কিছু একটা কি, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। নাও জাতীয় পার্টির পয়েন্ট অফ ভিউ থেকে জাতীয় পার্টি গিলোটিনে পড়েছে, এটা সত্য। ভোটে যদি না যেত জাতীয় পার্টি, তাহলে আমরা একটা সংসদীয় রাজনীতি থেকে দূরে থাকতাম। রনি ভাই বললেন দামি বিরোধী দল, এটা আমি অনেক ক্ষেত্রে অপযোগ করতে পারি, আবার অনেকে সত্য বলে, কিন্তু বিরোধী দল তো আমরা, সংসদে তো আমরা আছি। আপনার 18 থেকে
বা 19 থেকে 23 পর্যন্ত 6 জন সংসদ সদস্য বিএনপির ছিল। তার মধ্যে রুমিন ফারহানা এবং হারুন ভাই ওনারা যেভাবে সংসদ কাঁপাতেন এবং মিডিয়া যেভাবে ফোকাস করতো, এটা অবিশ্বাস্য। সংসদীয় রাজনীতির গুরুত্ব আছে, সংসদকে অ্যাভয়েড করার অধিকার যেমন একটি দলের আছে, সংসদে যাওয়ার চেষ্টা করার অধিকার একটা দলের আছে। বাংলাদেশে অনেক দল আছে, অনেক চেষ্টা করছে। আপনারা যে একটা চেষ্টা আসন করেছেন পাচ্ছে না। আসলে পুরো চেষ্টাটার মধ্যে আপনারা যে সফলতা পাবার কথা সেই সফলতাটা আপনারা আমাদের অর্জন সাথে করতে পারেননি। আমাদের সাথে আওয়ামী লীগ যে কমিটমেন্ট, মিনিমাম কমিটমেন্ট আমরা ভেবেছিলাম থাকবে, সেটা তারা রাখেন। শুধু আমাদের সাথে না, তাদের নিজের দলের সাথেও রাখেনি। আমি মনে করি হাসানুল্লাহ কিনুর মতো একজন পুরোদা রাজনীতিবিদ, যিনি আওয়ামী লীগকে এত সার্ভিস দিয়েছেন, যিনি 2005-06 সালে রাজপথে ছিলেন, 2005-06 সালে সেই সময়ের দিকে পট পরিকল্পনা আমার চোখের সামনে গেল, কারণ আমি তখন ব্যারিস্টার আমির হোসেন স্যার চেম্বারে কাজ করতাম। আপনারা দুজনে জিততে পারেননি বলে একই ভাষা মনে হচ্ছে কিনা? না, দিতে পারিনি বলে একই ভাষা মনে হচ্ছে না, কিন্তু ওনার রাজনৈতিক গুরুত্বটা আওয়ামী লীগ উপলব্ধি করলো না। সারা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝলাম রাশাদ খান মেনন, আনতারালাল, আমি বুঝলাম যে বীর মুক্তিযোদ্ধা, সো হতে পারে উনি বিএনপি জামাতের কাছে অনেকটাই ঘৃণার পাত্র হতে পারে, কিন্তু ওনার ব্যক্তি হিসাবে ওনার মুক্তিযুদ্ধ, ওনার বিপ্লব, এটা তো একটা অবস্থান আছে, এটা ইনস্টিটিউশন, এ বিষয়ে সন্দেহ করার কিছু নাই। ভোট কম বেশি থাকতে পারে, তো এই ধরনের লোকগুলোকে যে আওয়ামী লীগ ওন করছে না, এই ওন না করে আওয়ামী লীগ কি সবল হচ্ছে না দুর্বল হচ্ছে? ডেফিনেটলি আওয়ামী লীগ বলয়টা একটু 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 করে কমছে। দেন থাকছে কিসের উপর? প্রশাসন, পুলিশের উপর। পৃথিবীতে প্রশাসন পুলিশের উপর নির্ভর করে একটি সরকার যখন থাকে, তখন সেটা অটোমেটিক টাইরান্ট হয়ে যায়, অটোমেটিক সেটা এন্টি পাবলিক হয়ে যায়, এন্টি পলিটিশিয়ান হয়ে যায়। ইট কুড বি আনডিক্লেয়ার্ড মার্শাল ল অ্যান্ড ইট গোয়িং টু বি আনডিক্লেয়ার্ড 111 হয়ে যাচ্ছে। 111 সময় ক্ষমতাধর কিছু ব্যক্তি যেমন যা চাইতেন তাই করতে পারতেন, এখনও অনেকে তাই করতে পারছে, কোনো রক্ষা কবচ নাই। জুডিশিয়ারি, মিডিয়া, নো রক্ষা কবচ, পলিটিক্যাল পার্টি, কিচ্ছু নাই। হাজার বছরের রুল অফ গেমসটা থেকে আওয়ামী লীগ সরে আসছে, সরে এসে দেশে কিছু উন্নয়ন করেছে। আবার আপনি যতই উন্নয়ন করেন, এই যে আগুন গরমে মানুষ কি এসি লাগাতে পারবে? কিছুদিন পরে বিদ্যুৎ সংকট হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যুৎ কি আপনি ফ্রি বা কম দামে দিতে পারছেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন? অর্থাৎ যতই উন্নয়ন করেন, সাধারণ মানুষের কিন্তু সার্বিক জায়গাগুলোতে আবার উন্নয়ন করতে পারেননি। নিশ্চয়ই। এই যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সামনে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কঠোর নির্দেশনা রয়েছে মন্ত্রী এমপিদের যাতে আত্মীয়স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলায়, এবং এই কড়া নির্দেশনার উপর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একজন দেখেছি মাননীয় প্রতিমন্ত্রী তিনি ক্ষমাও চেয়েছেন তার একজন আত্মীয়র কারণের জন্য। তো এই যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতিটা কীভাবে দেখছেন? আত্মীয়স্বজন নির্বাচন করবে নাকি না নির্বাচন করবে না? কি নির্বাচনটা কিভাবে ভাবছেন? এটা আওয়ামী লীগের একটা অভ্যন্তরীণ সমস্যা, এবং এই সমস্যাটা বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাদের মধ্যে যে বিভেদ, বিসংবাদ তৈরি করেছে এবং যে ক্রোধ তৈরি করেছে, যে আগুন তৈরি করেছে, এটি সুদে আসলে এই সময়টাতে এটি বিস্ফোরিত হবে। এবং এখানে যতই কঠোর নির্দেশনা দেওয়া হোক না কেন, আওয়ামী লীগের মধ্যে মানে সরকারের টোটাল সিস্টেমের মধ্যে এখন এমন কোনো জিনিস নেই যেটিকে চেইন অফ কমান্ডে কেউ গিয়ে কমান্ড করলো আর অটোমেটিকই সেটা তৃণমূলে গিয়ে বাস্তবায়িত হবে। না আছে সরকারে কিংবা না আছে দলে। কাজেই কোন মন্ত্রী কি বললেন না বললেন, এতে উপজেলা ওই কোনো উপজেলা প্রশাসন বা আবুয়াদের কাদের সাহেব কী বললেন, হাসান মোহাম্মদ সাহেব কী বললেন, বা অন্য কোনো সিনিয়র মন্ত্রী কী বললেন, এটি টেকনাফ থেকে তেঁতুলিয়ার কোনো উপজেলা পরিষদে যারা দাঁড়াবেন তাদেরা এটাকে গুরুত্ব দেওয়ার মতো অবস্থা এখন তারা নেই। তাদের মূল ব্যাপারটা হলো যে কোনোভাবে ক্ষমতা লাভ করতে হবে। এখন আপনি রাতের ভোট দিনে করেছেন, দিনের ভোট রাতে করেছেন, দামি ছলচাতুরি করে নিজে চেয়ারে বসে এখন আমাকে দেবতা হওয়ার জন্য, আমাকে সাধু হওয়ার জন্য উপদেশ দিতেছেন। আমি তো এত বিক্ষোভ হয়ে যাইনি। সো যার জন্য আপনি যে কাজ করেছেন আমি তো আপনারটা দেখেছি, সো আই এম মোর এক্সপেরিয়েন্সড। এখানে তো বাংলাদেশে কেউ ফিডার খায় না, সাগু খায় না এখন আর কেউ, সবাই ডাল ভাত খায়, গোস্ত খায়। তো যার জন্য সেই সংসদ নির্বাচনে এমপি সাহেব যেভাবে হয়েছেন, মন্ত্রী মহোদয় যেভাবে হয়েছেন, তাদের যে কার্যকলাপ কর্মকাণ্ড যারা দেখেছেন, কারণ উপজেলা নির্বাচনে উপজেলা যিনি চেয়ারম্যান হবেন তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রভাবশালী লোক, এবং এদের মধ্যে অনেকেই এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ছিল বা হতে পারেনি। তো কাজেই আপনি তাদেরকে কমান্ড দেবেন আর তারা সুর করে ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে উঠে চলে আসবে, আই ডু নট থিঙ্ক সো। বরং এটি তাদের জন্য আর একটা জেদের বিষয় হয়ে যাবে। ফলে এই নির্বাচন নিয়ে আলটিমেটলি যদি এরকম হয় যে না ঠিক আছে আমরা এই নির্বাচনটা ম্যানিপুলেট করব,
আগের মতো রেজাল্ট শিট তৈরি করা থাকবে, সেন্ট্রাল রেজাল্ট শিট তৈরি করা থাকবে, তোমার মাঠের মধ্যে যেই লাফালাফি করো না কেন আমাদের তালিকা অনুযায়ী ফল ঘোষিত হবে, তখন এক ধরনের মেরুকরণ হবে। এবং এই জিনিসগুলো যদি অন্তত পক্ষে 7 দিন আগে সার্কুলার করে দেওয়া হয় যে তালিকায় তো অমুক অমুকের নাম হয়ে গেছে, তখন তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু এভাবে যদি তালিকা আগে প্রিন্ট করা না হয়, রেজাল্ট শিট আগে তৈরি করা না হয়, এবং ওইভাবে কাকে জয় মাল্য পরানো হবে দলের পক্ষ থেকে, এইভাবে যদি আগে থেকে নির্ধারণ করা না হয়, তাহলে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা, হুকুম দেওয়ার মতো যে তাগত বা সাকসিয়াত, এটি এই মুহূর্তে বাংলাদেশে কারোরই নেই। আপনি বলছিলেন যে আপনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, নমিনেশন নিয়েছিলেন, নির্বাচন করেছিলেন। বিএনপি কি এই উপজেলা নির্বাচনে যে যাচ্ছে না, এটি কি তাদের আরেকটি বড় ভুল হচ্ছে কিনা? না না, বিএনপির একটা ভুল হচ্ছে না, বিএনপিটা সঠিক পথে আছে। এর কারণ হলো যে আমি আপনাকে বিশ্বাস করি না, আই ডো নট বিলিভ ইউ। এখন উপজেলা নির্বাচনে যদি দলের লোকজন হয়, এর আগে তো ধরেন মান্নান সাহেব গাজীপুরের মেয়র হলেন, পূর্ণমন্ত্রীর মর্যাদা, তার জীবনটাই শেষ হয়ে গেল, তিনি মারাই গেলেন। রাজশাহীতে মেয়র হলো যে ভদ্রলোক, বিএনপির হলো, তো দলের তো কোনো উপকার হয়নি। কুমিল্লাতে মেয়র হলেন, সিলেটে মেয়র হলেন। আলটিমেটলি একটি কর্তৃত্ববাদী সরকারের অধীন, যেখানে গণতন্ত্র নাই, যেখানে আইনের শাসন নেই, যেখানে একজন মেয়র, সিলেটের মেয়র আরিফুল হক সাহেব, তাকে ফকিরের মতো দাঁড়ায় থাকতে হচ্ছে মাঠের মধ্যে, এই যে হাস্যকর ব্যাপার। তো সেখানে 460টা উপজেলাতেও যদি আওয়ামী লীগের লোক ছাড় দিয়ে বিএনপির লোককে পাশ করিয়ে দেয়, তারা তো কাজ করতে পারবে না। বর্তমান সিস্টেম অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের আসলে এমপির হুকুমের বাইরে গিয়ে, টিউনার সাহেবের হুকুমের বাইরে গিয়ে কিছুই করার নেই। নাথিং। তারা গাড়ির তেলটা পুড়িয়ে যে একটা গাড়ি দিচ্ছে সেটি নিয়ে ঘোরাফেরা করতে পারবে, মাঝে মধ্যে ঢাকা আসতে পারবে, ফেরিতে ভাড়া না দিয়ে চলাফেরা করতে পারবে, আর মাঝে মধ্যে 2 সাইডটা টিউবওয়েলের এদিক ওদিক করতে পারবে, খুব বেশি কিছু না। এবং আলটিমেটলি তাদেরকে জয় বাংলা বলতে হবে। এখন এই যে বিএনপির লোকজন যদি এখানে নির্বাচনে যেতেও, যদি সেখানে রাজনীতি না থাকে, গণতন্ত্র না থাকে, এরা আর কয়দিন পরে এই জয় বাংলা লোক। শোনা যাচ্ছে বিএনপির অনেক লোকই যদিও দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন এটা নিতে পারে। কারণ বিএনপির মধ্যে তো সব দলের মধ্যেই এরকম লোক থাকে যাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে আমি খুব জনপ্রিয়, এবং যারা রাজনীতির মাঠে রাজনীতি করেন, মানুষ এসে এত সুন্দরভাবে সালাম দেয় আর এত সুন্দরভাবে এসে পা ধরে সালাম করে তেল মারে, দেখে মনে হয় আমার সে জনপ্রিয় আর কেউ নেই। অথচ দেখা গেল যে লোক 60,000 ভোট পাবে, সেও মনে করে যে আমি জনপ্রিয়, আর যে 2,000 ভোট পাবে তারও বিশ্বাস যে আমি এমপি হব। পাবলিক হয় কি, মানুষকে মানে নেতা যাদেরকে মানে তাদেরকে তেল মেরে মেরে এমন একটা জায়গায় রাখে যে তুমি ছাড়া আসলে বিকল্প নেই। তো এরকম অনেক লোক আছে যাদের হয়তো ধারণা যে যৌবন তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো মরে যাবো আর কয়েকদিন পরে, জীবনের শেষ ইলেকশনটা আমি কি তারেক জিয়ার কথা মতো বসে থাকবো? হয়তো হয় না, আমাকে তো কিছু একটা করতে হবে। কেউ হয়তো বলতে পারে যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, সারা জীবন বিএনপি করলে হবে না, তো শেখ হাসিনার উন্নয়নের সাথে তো আমাকে একাত্মতা ঘোষণা করতে হবে। অনেক রকম এখানে সমীকরণ রয়েছে। তো সেই সমীকরণে আলটিমেটলি যাই হোক না কেন, যেটা স্বামী ভাইদের পাটুরি বললেন, বিএনপির সবচেয়ে বড় সাকসেস হলো সেন্ট্রালি বিএনপি এরকম একটা অবস্থানের মধ্যে আছে যে বিএনপির বাইরে গিয়ে উল্লেখযোগ্যভাবে কেউ নির্বাচন করে এই দলের ভাঙ্গন সৃষ্টি করবে, দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে, এটি একেবারে অসম্ভব। আপনি তারেক জিয়া সাহেবের কথা বলছিলেন, তার বার্তা কি সকলে মানে, সকলে শুনে? তারেক জিয়ার বার্তা মানবে না কেন? সবাই তো মানে, মানার ছাড়া কিন্তু বিকল্প নাই। এখানে আমি মনে করি দল পরিচালনা করার ক্ষেত্রে, আওয়ামী লীগ পরিচালনা করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার কথা সেই দলের যতটা না শোনে, তার সাথে বেশি জনাব তারেক রহমানের কথা শুনে বিএনপির যারা লোকজন আছে, এবং এটি সেই 2010 সন থেকে এখন পর্যন্ত প্রমাণিত। এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী যেমন সিলেটের নির্বাচন, মানে ফরিদপুরে নির্বাচন হলো, তো উনি বললেন যে ঠিক আছে একে ভোট দিও না বা ওকে করো না, স্বতন্ত্র প্রার্থী একে আজাদ সাহেবের বিরুদ্ধে তিনি সরাসরি বিষোদ্গার করলেন, বা তিনি ভাঙ্গাতে চাইলেন যে নিক্সন চৌধুরী নির্বাচনে পরিবর্তে কাজী জাফরুল্লাহ সাহেব এখানে পাশ করে আসুক। আন্তরিকতা তার কোনো অভাব হয় নাই। তো তার যদি এতই ক্ষমতা হতো, জনগণ যদি তার কথা শুনতো, তার দল যদি তার সেভাবে কথা শুনতো, তার পছন্দের প্রার্থীতে একজনও পাশ করে আসেনি। কিংবা মনে করেন যে আব্দুল সোবহান গোলাপ সাহেব ছিলেন, তার খুব ঘনিষ্ঠ লোক, কাছের লোক, তিনি তো পাশ করে আসতে পারেননি সেখান থেকে। তো এখানে মূল ব্যাপারটা হলো সেই তুলনায় যদি আপনি বিএনপি ধরেন, বিএনপির একেবারে সেই তৃণমূল বিএনপির উপজেলা পর্যায়ের একটা যুব দলের কমিটি, ছাত্র দলের কমিটি থেকে শুরু করে সমস্ত কিছু
জনাব তারেক রহমানের নিয়ন্ত্রণে। তিনি যেভাবে বলছেন সেভাবে সব কিছু হচ্ছে। কেউ তো বিদ্রোহ করতে পারছে না, কেউ তো বিদ্রোহ করে বিকল্প দলের বাইরে গিয়ে নতুন কিছু করতে পারছে না। নাকি এখানে উনি তো এখানে ইংল্যান্ডে আছেন, এখানে ভয়ের কোনো বিষয় না। এখানে মূল ব্যাপারটা হলো বিএনপির এই দুঃসময়ের মধ্যে জনাব তারেক রহমান যে সময় দিচ্ছেন, যে কৌশল অবলম্বন করছেন, যে নেতৃত্বের যে জিনিসগুলোর প্রদর্শন করছেন, এটি বিএনপির নেতাকর্মী যারা আছে তারা মনে করছে এটাই তাদের জন্য শ্রেষ্ঠতর। তার হুকুম, মানুষ কখন হুকুম মানে যখন দেখে আইন মানলে তো কোনো ফল আসলে পাচ্ছে না বিএনপি, কৌশল করছে। না না না, আপনি ফল বলতে কি বোঝাচ্ছেন? মানে এই যে কত 3-4 নির্বাচন, কোথাও নাই কিছু নাই ফল। ফল বলতে কি বিএনপির একটা লোক আওয়ামী লীগে আসেনি, সেটি ঠিক আছে, কিন্তু ফল তো হচ্ছে কি আপনাকে রাজনৈতিকভাবে সংসদে যাওয়া, ক্ষমতায় আসা, বা কখনো কখনো কোনো রাজনৈতিক দলকে 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় ক্ষমতা আসার জন্য। কখনো কখনো তাহলে বিএনপি 15 বছর বাদ দিলে আরো 85 বছর অপেক্ষা করতে হবে, দরকার হলে আরো 5000 বছর অপেক্ষা করবে। কিন্তু আওয়ামী লীগ যে কায়দায় নির্বাচন করছে, বিএনপি একেবারে গায়ে পছন্দ ধরবে, কিড়া পড়ে যাবে, মরে যাবে না খেয়ে, তবু এই যে দামি মাকড়া নির্বাচন করে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, এটা বিএনপি করবে না। 5000 বছর না খেয়ে মরে থাকবে বিএনপি, বিলীন হয়ে যাবে। বিএনপি সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনে তো নিশ্চয়ই সকলের মনে আছে। আমরা এই আলোচনা আসবো, বেশ স্বামীদের পার্টির বেশ কিছুক্ষণ আছেন। তারেক সাহেব প্রসঙ্গ আসছিল, যেহেতু যদিও ওইটি আপনার পার্টি পলিটিক্সের অংশ নয়, তবু তিনি বলছিলেন যে তার কথা সবাই নাকি শুনে। তো এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, তার সিনিয়র নেতাদের মধ্যেও কিন্তু অনেক সময় বলা হয় যে নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন। আপনি আসলে খুব ভালো কথা বলেন, ভালো বক্তব্য দেন, সংসদে ভালো বক্তব্য দিয়েছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? না, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারেক জিয়ার একটা পরিপূর্ণ কমান্ড দলের ওপর আছে, এবং তবে দলের মধ্যে, মানুষের মধ্যে 14 সালে ভোটে অংশগ্রহণ করা, 18 সালে না করা, 18তে অংশগ্রহণ করা, 24-এ করা না করা, এইসব নিয়ে মিশ্র প্রকৃতিতে থাকতে পারে। দলের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তারা তারেক জিয়াকে মানতে দৃশ্যমান কোনো দ্বন্দ্ব বা বিভেদ আমরা দেখছি না। ঠিক এই জায়গায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের কিন্তু কোনো ইন্ডিকেশন আমরা কিন্তু পাই না 10 বছর, 12 বছর, 15 বছর পরে। সেই হিসাবে এক অর্থে বিএনপি কিছুটা ওই দিকে এগিয়ে আছে। এখন বিএনপির অবশ্যই কিছু না কিছু রাজনৈতিক ভুল আছে, তা না হলে কেন বিএনপি 18 বছর ক্ষমতার বাইরে, সেই 2006 সাল থেকে 2006 সালে তাদের যে ইনসিস্ট করা কেয়ারটেকার গভর্নমেন্টের ফরমেশন নিয়ে ইয়াজউদ্দিন সাহেবকে করার ক্ষেত্রে বা বয়স বাড়ানো সব মিলিয়ে, সেগুলো বিশাল রাজনৈতিক মিস্টেক। ওর থেকে অনেক বড় বড় মিস্টেক আওয়ামী লীগ করেছে, কিন্তু আওয়ামী লীগ টিকে গেছে আপাতত দৃষ্টিতে। এখন বিএনপি তো কোনো একতরফা ভোট করেনি, যেটা 14 সালে বা 24 সালে হলো। আওয়ামী লীগ দুটো একতরফা ভোট করে ফেলছে। 15 ফেব্রুয়ারি নির্বাচন, আমি রিসেন্ট টাইমে বলছি, 15 ফেব্রুয়ারি নির্বাচনটা অবশ্যই একতরফা, কিন্তু বিএনপি সেটাকে কারেক্ট করেছে। 3 মাসের মধ্যেই তারা ভোট দিয়েছে। এটা একটা বিশাল সাহসী পদক্ষেপ, এবং এই জন্য খালেদা জিয়া অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ উনি যদি 3 মাসটাকে 3 বছর করতে চাইতেন সেই সময়, তাহলে দেশে অরাজকতা বাড়তো, দেশের অনেক কিছু নষ্ট হয়ে যেত। নাও আওয়ামী লীগের একটা সুদৃঢ় পার্টি স্ট্রাকচার ছিল, যারা যখন তখন 10,000, 20,000, 50,000 লোক নামিয়ে ফেলতে পারতো, যখন তখন পল্টন ঘেরাও করে ফেলতে পারতো, পার্টি অফিসে গায়ে জানাজা হচ্ছে আন্দোলন করতে পারতো, দেশব্যাপী কর্মসূচি করতে পারতো। এখন দীর্ঘদিন সরকারি দলে থাকার কারণে এটা পারবে কি না, ক্রাইসিস টাইম, এটা একটা। দ্বিতীয় হচ্ছে প্রশাসন এবং পুলিশের মধ্যে তীব্র নির্ভরশীলতা বেড়ে গেছে, এটা মাঠ পর্যায়ে আমরা উপলব্ধি করেছি। তৃতীয় হলো লাস্ট ইলেকশনে গিয়ে এই যে অসংখ্য স্বতন্ত্র জিতলো, রাইটলি রংলি, সেখানে একটা তীব্র বিভেদ কিন্তু সৃষ্টি হয়ে গেল। এবং শেখ হাসিনা মার্কা দিয়েছেন, সেই মার্কার লোক তার দলের লোকের কাছে আবার হেরেছে বা জিতেছে, বা শেখ হাসিনা মার্কা দিয়েছেন, তার দলের লোকই তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং এটা আওয়ামী লীগকে অ্যালাউ করতে হয়েছে, কারণ বিএনপি ভোটে আসেনি। বিএনপি ভোটে না এসে আওয়ামী লীগের এখানে একটা বিশাল ক্ষতি করে দিতে পেরেছে সাকসেসফুলি। আওয়ামী লীগের কম্প্যাক্টনেসটা কমে গেছে। এবং যদি আপনি দীর্ঘমেয়াদী দেশের কথা চিন্তা করেন, আজ থেকে 20 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে আপনি কী দেশ দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু সেখানে একটা ক্লিয়ার পরিষ্কার চিত্র পাচ্ছেন না। অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতা এখানেই যে আওয়ামী লীগ পরিষ্কার চিত্র তৈরি করতে পারেনি। যেহেতু আপনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আছেন, আপনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন গুণী শিক্ষক ছিলেন, এই যে বুয়েটের যে ছাত্র রাজনীতির যে প্রসঙ্গটি যেটি আসছে, আদালত থেকে একটা অবজারভেশন নয়, আদালত থেকে ছাত্র রাজনীতি শুরু করবার জন্য যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষ বলছে যে তারা রায়ের কপি এখনও হাতে পায়নি, হাতে পেলে তারা আইনি
প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করবে তাদের যে শিক্ষার্থীদের বা অ্যালামনাইদের সাথে তারা করবে। আপনি বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? দেখুন, আমি একজন রাজনীতিবিদ এবং রাজনীতি করার অধিকারকে কখনো খর্ব করার বক্তব্য দিতে চাই না, পারি না। কিন্তু বুয়েটের ক্ষেত্রে দুটি বিষয় আছে। একটা হচ্ছে একটা হাইলি টেকনিক্যাল এডুকেশন, অনেক পড়ালেখা করতে হয়, অনেক ল্যাব ওয়ার্ক করতে হয়, সর্বোচ্চ মেধাবীরা সেখানে থাকে। দুই হচ্ছে আবরার হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে। তখন ঢাকা ভার্সিটি তো আমি সারা জীবন অস্ত্রের ঝনঝনানি দেখেই বড় হয়েছি, দেখেছি অস্ত্র ছোটবেলায়, সব রাজনীতিদের অস্ত্র নাড়িয়েছে। কিন্তু সারা রাত এভাবে নির্মমভাবে পিটিয়ে আবার ফুটবল খেলা দেখা, এত খারাপ ঘটনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা খুব একটা দেখিনি, তো হয়নি। তো সেটা কেন এই ছেলেরা যারা অত্যন্ত মেধাবী, তাদের সহপাঠী একই হলে থাকে, কি রাজনীতি করলো তারা যে হঠাৎ করে তারা এরকম মানে একদম ডেমিগড হয়ে গেল, হঠাৎ করে এরকম আল্ট্রা ভায়োলেন্ট হয়ে গেল? নিশ্চয়ই বুয়েটের সাথে রাজনীতিটা যাচ্ছে না, নিশ্চয়ই বুয়েটের কাঠামোর সাথে এটা ম্যাচ করছে না। এবং বুয়েটের রাজনীতি হবে কি না এটা আদালত একটা অবজারভেশন দিয়েছে, অবজারভেশন দিতেই পারে, কারণ সংবিধানে এটা বলা আছে, রিজনেবল রেস্ট্রিকশন, আবার অনেক আইনি ব্যাখ্যাও আছে। কিন্তু বুয়েটের অ্যালামনাই, শিক্ষক, ছাত্ররা কি বলছে? বুয়েট একটা ভোট হয়ে যাক না, রাজনীতি চান কি চান না, আচ্ছা, এটা তো হতে পারে শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ, একটা অনলাইন ভোটিং হতে পারে, আমি মানে ফলো করছি। এবং সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে বিপুল সংখ্যক বা হিউজ পার্সেন্টেজ অফ কনসার্ন স্টেক হোল্ডার বুয়েটের রাজনীতি চাচ্ছে না। এবং ছাত্রলীগ চাচ্ছে, কারণ তারা স্বাভাবিকভাবেই সবগুলো ইউনিভার্সিটি তাদের কমিটি আছে, বুয়েটে নাই, এটা তাদের একটা অস্বস্তির কারণ হচ্ছে। বুয়েটের ছাত্ররা না চাইলে ওখানে ছাত্রলীগ কী রাজনীতি করবে? আগে তো ছাত্রদের মধ্যে দাবি আসবে যে আমরা রাজনীতি চাই, তারপরে না ছাত্রলীগ, ছাত্রদল এগুলো আসলে বলা হচ্ছে যে জঙ্গির উত্থান হবে। এই কিছুদিন আগে জঙ্গি শিবির ধরা পড়লো, যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে এই ধরনের গণতান্ত্রিক চর্চা ব্যাহত হতে পারে। যে কোনো জঙ্গির উত্থানিত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেটাকে প্রতিহত করা। সেটা বুয়েট হোক, ঢাকা ভার্সিটি, সেটার জন্য আলাদা করে ছাত্র রাজনীতি লাগবে কেন? সেটা অবশ্যই সরকার বা বুয়েট প্রশাসনকে যদি দায়িত্ব দেওয়া হয়, বুয়েট প্রশাসনকে যদি ফ্রিডম দেওয়া হয়, অথরিটি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় যে বুয়েটে কোনো জঙ্গিবাদের উত্থান হবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা সেটা অনেকাংশেই নির্মূল করতে পারবে। গত এক দশকে আমি অনুভব করছি বুয়েটের শিক্ষক, বুয়েটের অথরিটি, বুয়েটের প্রক্টোরিয়াল বডি তারা হেজিটেশনে ভুগছে। এবং তার একটি ঘটনা হচ্ছে যে আরবার সারা রাত ধরে পিটাচ্ছে, কেউ খবরও দিতে সাহস পায় না, বা খবর দিলে কেউ আসছে না। আমরা ছোটোবেলা দেখেছি তো, ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে শিক্ষকরা গিয়ে ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসছে, পুলিশের হাত থেকে ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসছে। তো সেই জায়গায় বুয়েটে একটা হেজিটেশন ক্রিয়েট হচ্ছে, কারণ যারা পিটাচ্ছে তারা সরকারি দলের আশীর্বাদ পুষ্ট ছাত্র। এই যে সরকারি দলের আশীর্বাদ, এটা যখন একটা ইয়াং ছেলের উপরেই স্পটটা আসে, তখন সেই জঙ্গি হয়ে যায়। আপনি কাকে জঙ্গি বলবেন? হোয়াট ক্যান বি এ মোর টেররিস্ট অ্যাক্ট দেন কিলিং এ ম্যান সারা রাত ধরে পিটিয়ে? এটা তো কোনো মানে এর থেকে বড় জঙ্গি কাজটা কিছু হতে পারে না। হ্যাঁ, সেখানে একটা সমস্যা আছে, বুয়েট সহ মেডিকেলের কিছু জায়গায় ইসলামিক কিছু গোষ্ঠী থাকে, সেটা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে সেটা হলের বডি করবে, স্যাক কমিটি আছে, স্যাক কমিটি সেটা স্পষ্ট করবে। সেখানে কালচারাল পেনিট্রেশন হবে, সেখানে পয়লা বৈশাখ হবে, সমস্ত অনুষ্ঠানগুলো হবে, যাতে এই ধরনের কোনো জঙ্গিবাদ, উগ্রবাদ সেখানে স্থান না পায়। একটা দেশের তরুণরা উগ্রবাদের দিকে যায় কেন, সেটা স্টাডি করতে হবে, সেটা ওখানে সেই ইম্প্যাক্টগুলো নিতে হবে। এটার জন্য বুয়েট একাই যথেষ্ট। আমি মনে করি না এটা ছাত্রলীগকে দায়িত্ব দিলে এটি কি আপনি মানে ইতি টানতে পারেন কিনা যে বুয়েটের ছাত্র রাজনীতি, যেহেতু সেখানে একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক পড়াশোনা করতে হয়, সেটাও একটি সত্য। সে কারণের জন্য এখানে ক্লাস পরীক্ষা সবই চললো, রাজনীতির প্রয়োজনীয়তাটা আপনি সেইভাবে আমি এটা দেখছি না। ঢাকা ভার্সিটির জন্য এটা খুব প্রয়োজন। ঢাকা ভার্সিটির ইতিহাস, রাজনীতির ইতিহাস, ভাষা আন্দোলন, ৭১ সালের স্বাধীনতা আন্দোলন, সব কিছুতেই ঢাকা ভার্সিটি আছে। আরেকটা আছে, বুয়েটের যে ছাত্ররা ভর্তি হয়েছে গত ইয়ারে বা তার তারা তো রাজনীতি নেই দেখেই ভর্তি হয়েছে। রাজনীতি থাকলে তারা কয়জন ভর্তি হতো বা হতো না, এটাও একটা বিষয় আছে। আমি মনে করি এক্ষেত্রে এটা বুয়েটের উপরই ছেড়ে দেওয়া উচিত। বুয়েটের শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষকরা, বুয়েটের সাবেক শিক্ষকরা, সাবেক শিক্ষার্থীরা, অ্যালামনাই, আলমা ম্যাটার, তারা কি ভাবছে সেটার উপরই ছেড়ে দেওয়া উচিত। সরকারের এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না। এবং ছাত্রলীগের উচিত তাদের ওখানে জনপ্রিয়তা কিভাবে বাড়বে
আগে তো সেভাবে কাজ করা। সেইভাবে কাজ করে, যাতে সেখান থেকে একটা দাবি ওঠে যে আমরা এখন রাজনীতি করতে চাই। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা ইস্যু আছে, এখানে একটা মাইনরিটি প্রোটেকশন ইস্যু আছে, যে মেজরিটি যাচ্ছে না বা মাইনরিটি যাচ্ছে, তাহলে মাইনরিটির কি হবে? সেক্ষেত্রে মাইনরিটি সেই ইউনিভার্সিটি চুজ করবে যেখানে রাজনীতি অ্যাভেলেবল আছে, সেখানে যাবে তারা। এক্স্যাক্টলি। জি, গোলাম মাওলানা রানী বই প্রসঙ্গে বলছিলাম, আপনার মতামত কি? রাজনীতি করেন কিন্তু রাজনীতি চান কিনা বইটি? না, প্রথমত আসলে এটা খুব একটা বিশেষজ্ঞ বিষয়, এটা আমার অভিজ্ঞতা একেবারে অল্পই বিষয়। আমি যেটা জানি সেটা হলো বুয়েট অন্য 10টা প্রতিষ্ঠানের মতো নয়। এটিকে বলা হয় ফ্যামিলি অ্যান্ড ফেলো, অর্থাৎ এটা এরকম একটা প্রতিষ্ঠান যে একটা মানুষ যতদিন এখান থেকে পাশ করার পরে জীবিত থাকে শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার একটা সম্পর্ক থাকে, টেকনিক্যাল এবং পারিবারিক এবং তার যে পেশাগত যে কানেক্টিভিটি, এটা এই প্রতিষ্ঠানটার সঙ্গে থাকে, যেটা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানের এই অবস্থা নেই। যেমন বুয়েট থেকে পাশ করলে একজন আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার, এখন দেখা গেল যে কোনো একটা বিষয় তার টেকনিক্যালি আবার তার সেই ডিপার্টমেন্টে যেতে হচ্ছে, তার বয়স হয়তো 60 বছর হয়ে গেছে। বা বুয়েটের এমন একটা বিষয় দরকার হলো যে এই একজন 80 বছর বয়স্ক লোককে যে অনেক আগে পাশ করে গেছে তাকে ডেকে এনে তার কাছ থেকে সেই বিষয়টা শিখতে হলো বা তার বিষয়ে পরামর্শ নিতে হলো। এটা বুয়েটে অহরহ হয়। এবং আমাদের দেশের যখনই কোনো জটিল কোনো বিষয় আসে, মন্ত্রণালয়ে বলেন বাইরে বলেন, আমরা কিন্তু সে এমনকি ভর্তি পরীক্ষা, টেকনিক্যাল কোনো বিষয়, তারপরে শেষে প্রাক যাচাই, এই সমস্ত ক্ষেত্রে মতামতটা কি? সুস্পষ্ট মতামত বলছি না, একটু উঠে আসতেছি যে সেসব ক্ষেত্রে আমরা বুয়েটের প্রতি নির্ভর করি। তো এরকম একটা স্পেশালিস্ট বিষয় যদি রাজনীতি তারা নিজেরা ধারণ করতে না চায়, তাহলে এখানে আসলে রাজনীতি ঢুকানো যাবে না, কোনো অবস্থাতেই ঢুকানো যাবে না। এর কারণ হলো আগেই আমরা জানি যে এখানে সবচেয়ে মেধাবী লোকেরা কাজ করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন বা জগন্নাথে যারা পড়াশোনা করে, তারা বুয়েটের চেয়ে তুলনামূলকভাবে ছাত্র হিসেবে লোয়ার গ্রেডের। এখন লোয়ার গ্রেডের লোক তো হায়ার গ্রেডের নেতা হতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। তো এখন যখন বুয়েটের উপরে যদি লোয়ার গ্রেডের নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, যারা তুলনামূলকভাবে খারাপ ছাত্র, একটু বিড়ি ঠিড়ি খায়, সিগারেট টিকেট খায়, একটু ঘুষ ঠুস খায়, চাঁদাবাজি করে, আরও অনেক বদভ্যাস সদ্ভ্যাস যাদের মধ্যে আছে, এখন তারা যদি এই বুয়েটে সারা দিন রাত পড়ে, তাদের মাথার উপরে নেতা হয়ে বসে, কথায় কথায় নেতা হয়ে বসে, তাহলে কি হচ্ছে, ওর কপালটা খেলো। মানে যে ভালো ছেলেটা এই দেশের বিল্ডিং বানাবে, পদ্মা সেতু বানাবে, পরে কয়েকদিন পর দেখা পদ্মা সেতু ভেঙে গেছে, আর একটা সেতু বানালো এই লোক, তো এরকম একটা সর্বনাশ হয়ে যেতে পারে। অথবা আবার উল্টো হতে পারে, সেটা হলো যে বুয়েটে যদি ছাত্র রাজনীতি ঢুকে যাওয়ার ক্ষেত্রে এবং এই ভালো ভালো ছেলেরা যদি রাজনীতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই রাজনীতির যে গণেশ মাকড়া যে সমস্ত আজে বাজে পোলাপান আছে, এরা থাকতে পারবে না। কেননা যেখানে আতরের গন্ধ থাকে সেখানে গোবরের গন্ধ তো সাস্টেন করে না। তো যার জন্য এটা ভালো মন্দ উভয় দিক আছে। এই পুরো বিষয়টাই এখানে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রাজনীতি কখনো আদালত কর্তৃক নির্ধারিত হয়নি কোথাও। না, আদালত তো বলেছে যে সেখানে যদি রাজনীতি না থাকে তাহলে গণতন্ত্রের ঘাটতি হতে পারে, স্বৈরতন্ত্র প্রশ্রয় পেতে পারে। হাইকোর্ট যেটা আছে সেটা সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট। আমি নিজে যেহেতু আইনের ছাত্র, তো এই বিষয়ে আসলে আমরা আমাদের বক্তব্য মানে বলাই উচিত না কোনো জিনিস। মূল ব্যাপারটা হলে আমরা থিওরিটিক্যাল চলে যাই, যে এই যে বাংলাদেশের হাইকোর্ট বা বাংলাদেশের যে বিচারক রায় দিয়েছেন, এটা তো নতুন না। এরকম সক্রেটিসের আমলেও বিচারক ছিলেন। কিন্তু ইতিহাসে যে জিনিসটা হলো, যে ইতিহাসের কোনো অংশেই মানে কোনো কোর্ট দ্বারা, হাইকোর্ট দ্বারা, সুপ্রিম কোর্ট দ্বারা কখনোই কোনো দেশের রাজনীতি নির্ধারিত হয়নি, ইম্পসিবল। তো বুয়েটের রাজনীতি তো এখানে কোর্ট কাছারি দেওয়া হবে না, এখানে অ্যাবসলিউটলি নির্ভর করবে সুপ্রিয়ার ইনফেরিয়ার, অর্থাৎ ছাত্রলীগ যারা চাচ্ছে তারা যদি সব দিক থেকে সুপ্রিয়ার হয়, জ্ঞানে, প্রজ্ঞা, মেধায়, টেকনোলজিতে, তারা এই বুয়েটের যে এই অবস্ট্রাকল যারা বাধা দিচ্ছে তাদেরকে উইন করে সেখানে তারা রাজনীতি করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি বুয়েট, এখানে মেধার ব্যাপার, বুয়েটের যারা অ্যালামনাই আছে, টিচার আছে, শিক্ষক আছে, তারা যদি সত্যিকার অর্থে মেধাবী হয়, সারা বাংলাদেশের ছাত্রলীগ শত চেষ্টা করে বুয়েটের ক্যাম্পাসের ধারে কাছে যেতে পারবে না। হ্যাঁ, সেখানে তারা এমন পলিসি নেবে, কারণ পৃথিবীতে আসলে জ্ঞানের উপর দিয়ে, বুদ্ধির উপর দিয়ে শক্তিশালী কোনো জিনিস নেই। জ্ঞানই মানুষকে সাহস দেয়, জ্ঞানই মানুষকে আলোকিত করে। এখন যে সময়টা এসছে, বুয়েটে যারা পড়াশোনা করেন টিচার, আসলে তাদের বুদ্ধি শুদ্ধি এবং তারা যে সত্যিকার অর্থে ভালো ছাত্র কিনা, এটা এখন প্রমাণ করার সময় আছে। যদি তারা সেই প্রমাণ করে
ছাত্রলীগের সঙ্গে তারা টিকে থাকতে পারে, তারা উইনার হবে। আর যদি তারা যদি টিকে থাকতে পারে তাহলে ধরে নিতে হবে। এটা তো ছাত্রলীগের বিষয় না, এটা তো আদালতের বিষয় দেখতে পাচ্ছি। না না, আদালত তো এখানে প্রসঙ্গে কেন নিয়ে আসছেন এখানে? আদালত তো এখানে জিনিসটা, আদালত গেছে, একজন গেছে তো রাজনীতির ব্যাপারে। এখন আদালতের কাছে যখন গিয়েছে, আদালত এখানে স্বপ্রণোদিত হয়ে সুমোটো হয়ে বলে না যে বুয়েটে রাজনীতি করতে হবে, বা আদালত বলে নাই যে সারা বাংলাদেশে খোঁজ নাও, পুলিশকে বলে খোঁজ নাও কোন কোন জায়গাতে রাজনীতি নেই, সেখানে রাজনীতি ঢুকাও। আদালত কী কাজ করেছে? সামবডি অ্যাপ্লাইড, কেউ এই জিনিসটা অ্যাপ্লাই করেছে। এখন সেখান থেকে তার যে অবজারভেশনটা আছে, ইট ইজ ভেরি ক্লিয়ার। সে সেখানে সংবিধানের কথা বলেছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ কথা বলেছে, গণতান্ত্রিক অধিকার কথা বলেছে, আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। কিন্তু বাস্তবে এসে যখন পাশাপাশি দুটো প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বুয়েট ক্যাম্পাস, এই দুটো ক্যাম্পাসের মধ্যে যখন রাজনৈতিক বাহাস আসবে এবং একজন চাচ্ছে আমি ঢুকবো আর একজন বলছে আমি ঢুকতে দেবো না, এর মধ্যে একজন জ্ঞান, শক্তি, প্রজ্ঞা সব মিলিয়ে এখানে একটা ফাইটিং হচ্ছে। এই ফাইটিংয়ে যারা উইন করবে দে আর দ্য উইনার। সেখানে বোঝা যাবে যে যারা এটা নিয়ে চেষ্টা করছে তাদের বুদ্ধিশুদ্ধি বেশি, আর যারা ফেল করবে তারা সঙ্গত কারণে বিএনপির মতো পরাজিত, জামাতের মতো পরাজিত হয়ে বলবে যে যেহেতু এমপি হয় নাই, কিছুই পাইলো না, লাইফ শেষ। জি মিস্টার পাটোয়ারি, আমরা শেষের দিকে এই একটা বিষয় দেখেন, বুয়েটে যে ছাত্রটি আদালতে গেলেন তার সিট বাতিল করা হলো, কিন্তু একই ধরনের ঘটনা কিন্তু, বা এর চেয়ে অনেক বড় ঘটনা কিন্তু আমরা দেখেছি, যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করলেন, যার বিরুদ্ধে অভিযোগ হলো, পুলিশ গ্রেপ্তার করলো, তার তো হলে সিট, ছাত্রত্ব কোথাও কোনো বাতিল করা হলো না। তাহলে এই যে বৈষম্যটা, সেক্ষেত্রে বুয়েটের ওই শিক্ষার্থীটা যার সিট বাতিল করা হলো, এটা আমার কাছে মনে হয়েছিল আপাত দৃষ্টিতে সিট বাতিল করাটা একটা এক্সেস ওয়ার্ক হয়েছে, যেটা কারণে আজকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং আদালতও দেখছে যে শুধু রাজনীতি প্রিচ করার জন্য একজনের সিট বাতিল করা হলো, এটা তো হতে পারে না। তো সেখানে নিশ্চয়ই অন্য অনেক মেথড তাদের অ্যাডপ্ট করা দরকার ছিল। আর ছাত্র শিক্ষকের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আমার ধারণা। একটা ছাত্রকে সিট বাতিল করা পর্যন্ত যেতেই হলো কেন সরাসরি? নিশ্চয়ই তার আগে আর অনেক ধাপ ছিল, সেগুলো কেন অ্যাপ্লাই করলো না? সে ছাত্র কেন শিক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একা দাঁড়িয়ে ছাত্রলীগের পক্ষ নিয়ে বিশাল একটা স্টেটমেন্ট দিচ্ছে? আমি মনে করি অবভিয়াসলি তার সিট বাতিল করাটা আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঠিক হয়নি, কারণ সেখানে আদালতের একটা ইন্টারভেনশনের সুযোগ তৈরি হয়ে গেল, কারণ আদালত তো রাজনীতি করাটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আরেকটা হচ্ছে যেটি বারবার আমি বলছি, যে এটা আদালত বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিষয় না, এটা বুয়েটের বিষয়। লেট ইট বি ডিসাইড বুয়েট কী চাচ্ছে। বুয়েট তো আমার মনে হয় রাজনীতি চাচ্ছে না, আমার যেটা পারসেপশন। আর আমার পারসেপশন ভুল হতে পারে, কেউ চ্যালেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে একটা ভোট দিতে পারেন, সুষ্ঠু ভোট, অনলাইন ভোট দিতে পারেন, শিক্ষার্থীদের ভোট দিতে পারেন, কোনো অবস্থায় দামি ভোট নয়, স্টেক হোল্ডারদের ভোট দিতে পারেন। অ্যালামনিরা কি বলছে? অ্যালামনিরা তো স্ট্রং অবস্থানে, যেমন শিক্ষক সমিতিও আমি যে স্টেটমেন্ট আমি পড়েছি, সেই স্টেটমেন্টেও তারা সরাসরি না বললেও তারা বলেছে গত 4 বছর পরিবেশ ভালো ছিল, সব হলগুলো ঠিকভাবে চলেছে, ওটাকেই তারা মেনটেন করতে চাচ্ছে। তারাও রাজনীতি চাচ্ছে এমনটি বলছে না। এখন যেহেতু আদালতের বিষয়, এটা এখন আমাদের আদালত থেকেই আসতে হবে। তো আমি মনে করি আওয়ামী লীগ সরকার তো আর একটা বুয়েট তৈরি করতে পারেনি, গত 18 বছরে পেরেছে, আমার তো মনে হয় না। আর একটা বুয়েট তৈরি করুক রাজনীতি সহ, একটা নতুন ইনস্টিটিউশন তৈরি হোক যেটা উইথ রাজনীতি শুরু হবে। যেটা এক্সিস্টিং স্ট্রাকচার, সেটাতে আসলে ডিস্টার্ব করলে আমার মনে হয় এটা ভেঙে পড়তে পারে, অনেকে ডিমোরালাইজড হতে পারে। জি, শেষ করবো, একদম শেষ মুহূর্তে কিছু যদি বিশ্লেষণ থাকে আপনার। না, শেষ মুহূর্তে এখন যে বিশ্লেষণশীল, দেশে খুব গরম পড়েছে, মানুষ খুব অস্থির, এবং তরমুজের দাম তো কমে গেছে। হ্যাঁ, তো এটা হলো একটা সফল তরমুজ বিদ্রোহ হয়েছে আমাদের দেশে, মানে ঈদের সময়টাতে কোনো সময় এই সফল বিদ্রোহ, এবং এটার পথ ধরে একটা মাংস বিদ্রোহের দিকে এগুচ্ছিল। যেহেতু আমাদের জাতীয় রাজনীতিতে এরকম বিদ্রোহ করার কোনো সুযোগ নাই, এই জন্য আমরা যদি অনাগত দিনে কুমড়া বিদ্রোহ করতে পারি, তরমুজ বিদ্রোহের মতো সফলতা, কাঁচামরিচ বিদ্রোহ করতে পারি, সেই ব্যাপারে ধীরে 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 কী করে মানে সরকারের বা সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা এগোতে পারি, সেই ব্যাপারে যারা সাধারণ মানুষ আছে কাজকর্ম করবেন, সবার প্রতি সবার শিষ্য। গরম পড়লে আপনার অসুবিধা কি? আপনার তো এসি আছে, আপনার তো ফ্যান আছে, আপনার তো সবই জেনারেটর। না, এটা অনেকেরই আছে, কিন্তু মূল ব্যাপারটা হলো কি, আপনি তো ভালো না, আমি একা ভালো থাকলে তো আসলে ভালো থাকা যায় না। যেহেতু আমার মধ্যে একটা ছোটো হলে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এবং একজন নেতা যদি শুধু নিজের কথা চিন্তা করতো, সে কখনো নেতা হতে পারে না। তো যার জন্য আমি যখন রাস্তায় বেরোই, আমাকে কাজ করবো, আমার যারা
স্টাফ রয়েছে, আমার যারা কর্মচারী রয়েছে, আমার ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার রয়েছে, আমাকে তো তাদের কথা চিন্তা করতে হয় প্রতিটা মুহূর্তে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। তো যাজ হোল, অথবা আপনি দেখেন এই যে প্রকৃতির বিপর্যয়ের কারণে দুবাইতে কি ঘটনা ঘটলো, একই ঘটনা যদি ঢাকা শহরে ঘটে যায়, এবং এই যে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জায়গায় যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়, অনেক এই যে আপনার এই কারণ বাজার যেখানে আছে এখানে অনেক এসি ব্রাস্ট হয়ে যাবে, অনেক ভবনে আগুন লেগে যাবে, ফলে হিট স্ট্রোকে আগুন লাগবে, মানুষের হতাহত হওয়ার সংখ্যা থাকবে। ফলে এটার বিপর্যয়, এটা একটা বিপর্যয়, গ্লোবালি ওয়ার্মিং একটা বিপর্যয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি দারুণভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ইস্পানি মির্জাপুর শুভরাত্রি দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।